আমার কর্ত্রী বলেছে যে তোমাকে ব্যাগ টানতে হবে না, আমিই টানবো। আমি ঠিক আছে, টানো। ছেলে অ্যাজ ইউজুয়াল হাতে ফোন নিয়ে বসে পড়েছে। মহানগর মিউনিসিপ্যাল এমপ্লয়িজ কোঅপারেটিভের থেকে আমাদের বাস ছাড়ছে মুকুটমণিপুর যাত্রার জন্য। এখানে এটা একটা ডিয়ার করিডর, হোটেল গ্রিন পার্ক, আমাদের এই ট্যুরের আবাসস্থল। অবর্ণনীয় সৌন্দর্য। নেবো রেন্ট নেবো না না একটা রেন্ট। আমি এবার স্পিড কম চালাবো, স্পিড কমে কামরাঙা হয়ে গিয়ে আবার শশা তৈরি হচ্ছে। এরপর শশার পর আর কিছু তৈরি হবে কি মনে হচ্ছে? ওখানে কি আছে? লেবু কি আছে? ওটা আমলকি আছে না? আমলকি। এই তো পেয়েছি 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 ওদের। লকগেটটা হচ্ছে যেখান থেকে টোটো উঠছে তার তলায় লকগেট। একদম পরিষ্কার, ট্রান্সপারেন্ট, হ্যাঁ, সব দেখা যাচ্ছে। খুব একটা ভালো লাগেনি, তবে বন্ধুরা, আজকে 9ই জানুয়ারি আর টাইম এখন রাত্রি 9টা, দেখাচ্ছি 9টা। হ্যাঁ, রাত্রি 9টা বাজে। আমরা এই দুদিন আগেই ঘুরে এলাম বারাণসী থেকে আমরা ফিরলাম 1 জানুয়ারি। আজকে 9ই জানুয়ারি, আবার ট্রিপের প্যাকিং চলছে। আবার আমরা চললাম, কোথায় চললাম বাবু? মুকুটমণিপুর, বিষ্ণুপুর ঘুরতে করেছি। আমরা এখন বাসের দিকে যাচ্ছি। প্রথমে বলা হয়েছিল যে কালীতলা মাঠে বাস দাঁড়াবে, এখন বলা হয়েছে না, ওখানে দাঁড়াচ্ছে না বাস, আর একটু এগিয়ে মিউনিসিপ্যালিটির ওখানে দাঁড়াচ্ছে। তো আমরা যাচ্ছি সবাই, কিছু বেশি ডিস্টেন্স নয়, সামনেই। আমার কর্ত্রী বলেছে যে তোমাকে ব্যাগ টানতে হবে না, আমিই টানবো। আমি ঠিক আছে, টানো। পিঠে আমি ব্যাগ নিয়েছি, কাঁধে ব্যাগ নিয়েছি, আর ও লাগেজ নিয়ে ট্রলি নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা ট্যুরের জন্য বেরোচ্ছি, কিন্তু আমার ছেলে অ্যাজ ইউজুয়াল হাতে ফোন নিয়ে বসে পড়েছে। আর কি বলবো, কিছুই বলার নেই। বাবা ব্যাট নিয়েছিস তো? আমাদেরকে খেলতে নিবি তো? আমাকে খেলতে নিবি তো? বল আছে তো? 6টা, মানে তো চারটের মধ্যে কি 3টে হারাবে তোর মনে হচ্ছে? আজকে দেখতে পাচ্ছেন আমাদের মহানগর মিউনিসিপ্যাল এমপ্লয়িজ কোঅপারেটিভের থেকে আমাদের বাস ছাড়ছে মুকুটমণিপুর যাত্রার জন্য। এখানে নারকেল ফাটিয়ে আমাদের শুভ উদ্বোধন করলেন দীপেন্দু দে। থ্যাংক ইউ স্যার। তাহলে এবার যাত্রা শুরু হবে। 11:50 বাজে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। গ্যাসটা বেরিয়ে যাক, ব্যাস, তারপরে হালকা করে একটু খোলা থাকবে, পুরো বন্ধ থাকবে না, অবস্থা খারাপ। আমরা এখন ছুটে চলেছি মুকুটমণিপুরের দিকে। একটু জানাটা খোলো। আমার ইউটিউবার বাবা ভিডিও করা শুরু করে দিয়েছে। ওটা ঢুকবে। খাওয়া দাওয়া করলে, হ্যাঁ, বন্ধু ভারতে খাওয়া দাওয়া করলে। এবার হচ্ছে রাজীবের তত্ত্বাবধানে লাক্সারি, সুপার লাক্সারি বাসে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তাও কটায়? রাত্রির 12:20। হ্যাঁ, ওই দেখ জল আসছে, জল পাচ্ছি। পেছন থেকে শুরু করবে। জল আর পেটিস জল আর প্যাটিস। জীবন তো ভয় পাচ্ছে, যদি না বাঁচে। আমি বললাম না, কেউ সাড়া দিচ্ছে না, রাইট থেকে ফোন করলাম, বলছে কি বলে আমাদের খাবার আসছে। ঠিক আছে ঠিক আছে, আমি তুমি বেরিয়ে আমার কথা বলবো, আমার সাথে ফোন করবো, ঠিক আছে। এবার আমার থেকে একটু করে আবার রাইতে ফোন করবে, চলে যখন আসছি
আমি শুয়েছি ঘুমিয়ে পড়েছি চলে এলো সেকেন্ড দিন আছে প্রায় 3-3.5 ঘন্টা বসে থাকার পর অবশেষে টি ব্রেক দেওয়া হলো বা ওয়াশরুম ব্রেক দেওয়া হলো বনভীতি রিসর্টের সামনে। এই বনভীতি রিসর্ট আবার জয়পুর জঙ্গলের সামনেই অবস্থিত। এই জয়পুর জঙ্গল হলো বাঁকুড়া জেলার একটা অন্যতম পর্যটন কেন্দ্র, যা তার ঘন শালবন এবং শান্ত পরিবেশের জন্য বহুলভাবে পরিচিত। জয়পুর জঙ্গল শাল, পিয়াশাল, সেগুন এবং মহুয়া গাছে ঘেরা। এই জঙ্গল দিয়ে প্রায়ই চিতল হরিণ পাস করে। সামনে যে হরিণের প্ল্যাকার্ডটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে এটা একটা ডিয়ার করিডর। এখান দিয়ে অনেক সময় হরিণ রাস্তা পারাপার করে। হরিণ ছাড়াও এই জঙ্গলে বন্য হাতি, শেয়াল, নেকড়ে এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। কেউ যদি শুধুমাত্র জয়পুর জঙ্গল ঘুরতে আসেন, অবশ্যই বন দপ্তরের নিয়ম মাফিক চলবেন। এই জয়পুর জঙ্গলের ভেতরে ব্রিটিশ আমলের একটা পরিত্যক্ত এয়ার স্ট্রিপ বা রানওয়ে আছে, যা এখন বর্তমানে পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। গাড়ি থেকে আমরা নেমে গেছি, এবার রিসর্টে ঢুকবো। গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে। একদম সকাল 6টা বাজে। অসাধারণ একটা সৌন্দর্য, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে। কি সুন্দর রাস্তা না, সোজা চলে গেছে দূর, বহু দূরে। অসাধারণ অসাধারণ। আমরা নেমে পড়েছি মুকুটমণিপুরে, যেটা বাঁকুড়া জেলার দক্ষিণাংশে অবস্থিত। পাহাড়, নদী আর জঙ্গলে ঘেরা এই জায়গাটি একটি সুন্দর এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। হোটেল গ্রিন পার্ক আমাদের এবারে থাকার ঠিকানা। হোটেল গ্রিন পার্ক নিয়ে সম্পূর্ণ একটা আলাদা ভিডিও পরবর্তীকালে প্রকাশ করা হবে, যেখানে আপনার থাকা খাওয়ার জন্য কত টাকা খরচ পড়বে, আপনি কি কি সুযোগ সুবিধা পাবে সে সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। হোটেল গ্রিন পার্কের চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা, কিন্তু আমরা পৌঁছে গেছিলাম অনেক সকালে। 6টা নাগাদ আমরা হোটেলে পৌঁছই। ফলে স্বভাবতই অত সকালে হোটেল কর্তৃপক্ষের পক্ষে আমাদের রুম হ্যান্ডওভার করা পসিবল ছিল না, কিন্তু আমরা অপেক্ষারত ছিলাম যে কখন তারা রুম আমাদের দিতে পারে, তারই অপেক্ষা চলছে এখন। খেজুরের রস খাওয়া হচ্ছে সকালবেলা। হ্যাঁ, দেখে বাবান, দেখে মৈত্রী ভালো করে দেখুন, প্রচণ্ড ঠান্ডায় আমার হাতটা অটোমেটিক কাঁপতে শুরু করেছে। সেই সময় টেম্পারেচার আমি চেক করেছিলাম, প্রায় 8 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছিল। কেমন কেমন? চিয়ার্স চিয়ার্স। মৈত্রী কোথায় চলে গেল? আমরা এখন খেজুরের রস খাচ্ছি এই ঠান্ডায়, হাড় কাঁপুনি ঠান্ডায়। পাহাড়কে পাশে রেখে, সমতল ভূমিকে পাশে রেখে, সবুজ গাছগাছালিকে পাশে রেখে অসাধারণ এক অনুভূতি, অসাধারণ। এবার রুম পাওয়া যায় কখন সেটাই দেখার। সকালবেলা হোটেলে ঢুকতেই খেজুরের রস দিয়ে উদ্বোধন হলো খাওয়া দাওয়া। সব লোকজন ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে। আমরা ভেতরে যাচ্ছি, এখন সকাল 6:45 বাজে। জানি না কটা রুম পাবো, কি পাবো। অ্যাটলিস্ট ভেতরে যাওয়া, লাইন দেওয়া, দেখা যাক কি হয়। আমি দেখেছি, আমি ইউটিউবে ভিডিও দেখেছি, আমরা সবগুলোই দেখে নিয়েছি। হোটেল গ্রিন পার্কে ঢুকেই হোটেল গ্রিন পার্ক এবং তারপর একটা হোটেল ছেড়ে অবস্থিত হোটেল আরণ্যকের মধ্যে তুলনামূলক আলোচনা শুরু হয়ে গেছিল। রাজীব ছাদে উঠে রয়েছে।
চার কথা বলছে। মানে সকালবেলা চা কি খাওয়াবে, লিকার খাওয়াবে না দুধ চা খাওয়াবে জিজ্ঞেস করছি। সবাইকে জিজ্ঞেস কর যারা যা খাবে। লিকার দুধ দুটোই করলে তো হয়। বল মিলিয়ে মিশিয়ে করতে, কেউ লিকার খাবে কেউ দুধ খাবে। ইতিমধ্যে খবর এসছে আমরা 7খানা রুম পেয়েছি, যদিও আমাদের রুমটা আমরা পাইনি, তবু একটা রুমে লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়লাম বাইরেটা ঘোরাঘুরি করতে। আমার চোখে পড়েছে এটা আবার। আমি দেখেছি। মুখ বন্ধ করো। করো না। আর করো না। শুধু রাস্তাটা দেখো নিচু থেকে উঁচুর দিকে উঠে গেছে। সেই তো বলছি, স্লোপ দেখো এরম ভাবে এসছে, স্লোপের মতো উপরে চলে গেছে। স্কুটি বাইক চালালে নিয়ে নেবো, রেন নেবো না না একটা রেন। আমি এবার স্পিড কম চালাবো, না না স্পিড কমে চালাবো। না দিনের আলোয় কাটে অন্ধকার। ওইদিকে কি বাহা এখানে ঘুরিয়ে হচ্ছে। বুঝলেন দিদি? হাঁস, মুরগি, ছাগল, গরু। করো না। এমনি বল গড়িয়ে গড়িয়ে খেলো না, কিছু করো, গাছ নষ্ট করো না, গাছ যেন নষ্ট লাগে না। হ্যাঁ মাঠটায় খেলা যাবে। তো চলো না কি একজন। ঠিক আছে বাবা যাচ্ছে, খেয়ে নে, খেয়ে নিয়ে যাবি। খাওয়া দাওয়া হ্যাঁ টিফিন। रंगीला कैसे जादू किया, বসো না। ও সুশান্তদা, এটাকে নিয়ে চলে এসো, টিফিন হয়ে গেছে। সব ডাকছে ব্রেকফাস্টের জন্য, চলো। তোকে পারফেক্ট বন মানুষের মতোই লাগছে এখন। কড়া চুরিটা মিষ্টি হয়েছে অনেক। বেনারসে গিয়ে আমি একদিন ছাড়া করেছিলাম, ওখানে প্রচন্ড ঠান্ডা। আমরা আমাদের রুম পেয়ে গেছি, আমাদের রুমে লাগেজ রেখে ফ্রেশ হয়ে স্নান করে ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়লাম মুকুটমণিপুর ড্যামের দিকে। কাঁচের জিনিস ওই ধারে আছে। বুকে নিয়ে হাতে নিয়ে নেবো, নো চাপ। 1956 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে বিশাল মাটির বাঁধটি নির্মিত হয়। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ হিসেবে পরিচিত। মুকুটমণিপুর কংসাবতী ড্যাম, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এর ওপর রোডের ওপর দিয়েও যাওয়া যায়। আমরা আমাদের গাড়ি নিয়ে যেতে পারবো না, টোটো বা অটো করে হয়তো যেতে হবে। আবার সেক্ষেত্রে আবার বোটিং করতে পারবো না, বা করতে পারি, দুটো হয়তো আলাদা করে করতে হবে। জানি না ব্যাপারটা, বোঝার চেষ্টা করছি, যা জানবো আপনাকে জানাবো। বোটিংয়ে 5টা পয়েন্ট ঘোরানোর জন্য জনপ্রতি 150 টাকা করে নিচ্ছিল, যার মধ্যে ডিয়ার পার্ক ইনক্লুডেড ছিল। টোটো কাউন্টার থেকে জানলাম যে তারা ডিয়ার পার্ক ছাড়া যে জায়গাগুলো দেখাবে তার জন্য জনপ্রতি 100 টাকা করে, টোটাল টোটোর জন্য 500 টাকা নেবে, এবং ডিয়ার পার্ক দেখতে চাইলে তার জন্য আবার 100 টাকা করে নেবে, মানে জনপ্রতি 200 টাকা প্রতিদিন। আমাদের এই গ্রুপের বেশিরভাগ লোকই বোট চড়ার পক্ষে রায় দিল, আর বাকি লোকেরা টোটো করে ভ্রমণ করতে ইচ্ছা প্রকাশ করলো। সেই হিসেবেই অ্যারেঞ্জমেন্ট হলো। আস্তে 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 বাবা, এখানে দড়ি আছে, পা লিয়ে লাগাস না। হ্যাঁ দেখে টুপিটা কোথায়? ব্যাগে রেখেছি। আমরা কংসাবতী ড্যাম মুকুটমণিপুরের মধ্যে দিয়ে বোটের মধ্যে যাচ্ছি এখন।
আমাদের গন্তব্য 5টা ভ্রমণস্থল, তার মধ্যে একটা হচ্ছে ডিয়ার পার্ক এবং সেটাই মেন আকর্ষণ। বাকিগুলোও দেখবো এবং জানাবো ওখানে কি করা যায়, কি হয়। সম্ভবত ওখানে কিছু মন্দিরও আছে। নৌকা ছাড়ার পর বনপুকুরিয়া ডিয়ার পার্ক অবধি পৌঁছতে আমাদের প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। ওই বুদ্ধিমানে কাজ করছে। নদীর বোটে বসে এক স্থল থেকে আর এক স্থানে যাওয়া, বা বলা ভালো মুকুটমণিপুর থেকে সামনে দ্বীপে যাওয়া, এই অভিজ্ঞতা আমাদের কিন্তু অসাধারণ ছিল। সামনে জলস্রোত বয়ে যাচ্ছে এবং দুদিকে সবুজ বৃক্ষরাশির উপস্থিতি একটা আলাদাই সৌন্দর্যের সৃষ্টি করেছিল চারিদিকে। আমরা শিবশম্ভু ওই বোটটা, যেটা এখন পিছিয়ে যাচ্ছে, ওই বোটে করে এখন ডিয়ার পার্কে নেমে গেছি। চললাম ডিয়ার পার্কের দিকে। এখানে স্টল বসেছে যেখানে খাবার বিক্রি হচ্ছে। আমরা তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। কামরাঙা হয়ে গিয়ে আবার শশা তৈরি হচ্ছে। এরপর শশার পর আর কিছু তৈরি হবে কি মনে হচ্ছে? ওখানে কি আছে? লেবু কি আছে ওটা? আমলকি আছে না? আমলকি, পেয়ারা। চলুন দাদা, এলাম। বোট থেকে নামার পর আমরা পায়ে হেঁটে প্রায় 150-200 মিটার যাওয়ার পর দেখলাম যে সেখানে টোটো স্ট্যান্ড আছে, এবং জানতে পারলাম যে এখান থেকে ডিয়ার পার্কটা প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। টোটো কাউন্টারে গিয়ে জানা গেল আপনি 1 থেকে 8 জনের মধ্যে যতজনই একটি টোটোতে উঠুন, আপনাকে 320 টাকা দিয়ে একটা সম্পূর্ণ টোটো রিজার্ভ করতে হবে, অথবা আপনি শেয়ারে 40 টাকা করে অন্য লোকের সঙ্গেও টোটো করে ডিয়ার পার্কে যেতে পারেন। আমাদের গাড়ি রওনা হলো ডিয়ার পার্কের উদ্দেশ্যে। এক একটা গাড়িতে করে 8 জন করে নিয়েছে। পার হেড 40 টাকা করে ভাড়া। আমরা বেরিয়ে গেছি ডিয়ার পার্কের উদ্দেশ্যে। ওখান থেকে সোনার বাংলা ঘুরে একবারে আমাদের এখানেই এসে ছাড়বে, যেখান থেকে তুললো তার জন্য 40 টাকা করে নিচ্ছে। ঘাট থেকে টোটো ছাড়ার পর 10-15 মিনিট দুদিকে জঙ্গলকে পাশে কাটিয়ে বনপুকুরিয়া ডিয়ার পার্ক অবধি পৌঁছতে বেশ সুন্দর একটা অভিজ্ঞতা হলো। এই তো পেয়েছি ওদের। বাদাম খাবে ওরা? বাদাম খাচ্ছে। মুড়ি ওরা মুড়ি বিক্রি করে দেবে। বাবার মুখের সামনে হাত দেবে না বাবা, ওদের জিভ কিন্তু খুব খড়খড়ে, জানিস তো। বাবা নরম করিস না। কিছু খাবার আছে দেখে না। ভিডিও দেখে গেছিলাম যে ডিয়ার পার্কের সামনেই হরিণগুলো খাওয়ার জন্য খাবার বিক্রি করে সেখানকার এলাকার বাসিন্দারা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেদিনকে আমরা গেলাম সেদিনকে কেউই সেখানে হরিণের খাবারের কোনো কিছু বিক্রি করছিল না। নেমে যাচ্ছি। উপর দিকে হাত তুললে ওই অতটাই পাবে। বন দপ্তরের নির্দেশিকা অনুযায়ী চিপস, বাদাম, অন্যান্য প্যাকেটজাত দ্রব্য হরিণগুলোকে খাওয়াতে বারণ করায় আমরা এবারের মতো হরিণ কিছু না খাইয়েই ফেরার রাস্তা ধরলাম। এখনো যাওনি? হ্যাঁ, বললো কি করা যায়, এটা দিয়ে আসতে পারতো।
আর দিদি হচ্ছে ভালো হয়েছে আসেনি, নইলে 30 জনকে এক জায়গায় ঢুকিয়ে দিত। সময়ের অভাবের জন্য আমরা সোনার বাংলা দেখতে নামলাম না। আমরা সরাসরি নেমে গেলাম ঘাটে এবং এগিয়ে চললাম বোটের দিকে, পরবর্তী গন্তব্যের দিকে পৌঁছানোর জন্য। আমরা কোথায় যাচ্ছি? আমরা কোন মন্দির? কোন মন্দির? আর এই দিকটা হলো কুমাই নদীটা, দুটো মিলে কংসাবতী ড্যাম। এটা আচ্ছা, এটা ড্যাম বলে তো সে একটা জলাধারটা কোথায়? কিটা মানে একটা গেট থাকবে তো গেট থাকে তো ওই গেট যোথায় উঠে যেন এখানে আছে, যেখানে উঠে যেখানে তো নৌকা উঠেছেন না তার সাইডে আছে গেটটা। লক গেটটা হচ্ছে যেখান থেকে টোটো উঠছে তার তলায় লক গেট, টোটো ওঠার আগে হচ্ছে লক গেট। এই পোর্শন। আচ্ছা, আমার একটা ভুল ধারণা ছিল, আমি ভেবেছিলাম যে 5টা ভিউ পয়েন্ট আমরা দেখব, তার মধ্যে পরেশনাথের শিব মন্দির ছাড়াও থাকবে মা অম্বিকার মন্দির, যা অত্যন্ত জনপ্রিয়। বোট বুক করার পর যখন 5টা ভিউ পয়েন্টের আমি নাম দেখেছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম আমার ভুল, এবং বুঝতে পেরেছিলাম যে এবারের মতো আর অম্বিকানগরে গিয়ে মা অম্বিকার মন্দির দর্শন সম্ভবপর হবে না। এই সময় আমি গুগল সার্চ করে জানতে পারলাম যে 4 কিলোমিটার দূরে যে মা অম্বিকার মূর্তির কথা আমি শুনেছিলাম, সেটা অ্যাকচুয়ালি এই দিকে নয়, সেটা তার অপোজিট সাইডে, সম্পূর্ণ বিপরীত প্রান্তে। তো বুঝতেই পারলাম যে এই ট্যুরে আমাদের পক্ষে আর রিটার্ন করে গিয়ে মা অম্বিকার মূর্তি আর দর্শন করা সম্ভব হবে না। কথিত আছে ড্যাম তৈরির সময় এখানে একটি শিবলিঙ্গ পাওয়া গেছিল। এই শিবলিঙ্গটিকেই এখানে স্থাপিত করে তার পুজো এখনও করা হয়। পেছনে ওয়াও, হর হর মহাদেব, হর হর মহাদেব। तुम हो दयालु करूपानाथ। পরেশনাথ পাহাড়ের শিব মন্দিরের পাশ থেকে মুকুটমণিপুরের যে শোভা দেখা যাচ্ছে তা অসাধারণ। ওপর দিয়েই আপনি কিন্তু দুটো নদীর মিলনস্থলকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। ডান দিকের যে অংশটি, যে নদীটি রয়েছে, সেটা হচ্ছে কংসাবতী নদী, এবং বাঁদিকে তাকালে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুমারী নদী। এবং সরাসরি আপনি এখান থেকে দুজনের মিলনস্থলকে দেখতে পাবেন। এটি একটি জৈন তীর্থঙ্করের মূর্তি। কথিত আছে ড্যাম স্থাপনের সময় শিবলিঙ্গের সঙ্গে এই মূর্তিটিকেও পাওয়া গেছিল। কথায় আছে না, ললার লিখন হয় না খণ্ডন। আমি আবার ভুল ছিলাম, ভেবেছিলাম অম্বিকা মায়ের দর্শন হয়তো হবে না, কিন্তু ভুলে গিয়েছিলাম মা তো একই। সে অম্বিকা মা হোক কিংবা কোনো সাধারণ ঘরে মা যদি থাকে, সেও তো আমার মাই। আমার কিন্তু সেই মাকে দর্শন করার সুযোগ হয়েই গেল। এগুলো কি? অসাধারণ সিনিক বিউটি, অসাধারণ, কোনো তুলনা নেই। মুকুটমণিপুর এই সৌন্দর্য যেন আহরণ আমি করতে পারলাম এখন বলা যায়। আর এইদিকে ঘন জঙ্গল মনে হচ্ছে, আর পাশে মুকুটমণিপুরের ড্যাম। মুকুটমণিপুরের এই ড্যামটি দৈর্ঘ্যে প্রায় 11 কিলোমিটার লম্বা এবং এর উচ্চতা প্রায় 38 মিটার। অসাধারণ সিনিক বিউটি। এক প্রান্তে জলরাশি এবং অন্য প্রান্তে বনের সমাহার দেখে আমি যেন বাগরুদ্ধ হয়ে গেছিলাম।
বল বাবা। একদম পরিষ্কার, ট্রান্সপারেন্ট, হ্যাঁ, সব দেখা যাচ্ছে। আমাদের বোট জার্নি শেষ। আপাতত ফিরে চললাম ঘাটের দিকে। সেখান থেকে গাড়ি করে ফিরে যাব হোটেলে। ডাল দিয়ে খাও, ডাল দিয়ে আসলে আলু ভাজা দিয়ে কোনো কিছু দিয়ে ডাল দিয়ে খেয়ে দেখ, তারপর পাবি। ডাল দিয়ে খাবো না। ডালের পর কি আছে খেয়ে দেখ তো। হ্যাঁ, ডালের পরে কি আছে সেটা তো খাবো। আচ্ছা, দেখ চিপস আসছে। হাতাটা গুটি না তো না, ও খাবে না, ও ব্রত নিয়েছে। আমার ব্রত। তুই আমার থেকে নিয়ে নিচ্ছিস? তোমার তোই হবে। আমি বলে আমার থেকে নিয়ে নিলে। ভাত, ঘন ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আর পাঁঠার মাংস দিয়ে ভাত খেয়ে আমরা যে যার ঘরে একটু রেস্ট নেওয়ার জন্য চলে গেলাম। গন্ধ লাগে? হ্যাঁ, গন্ধ লাগে। না ঠিক আছে। এই জিনিসটা হয়, গন্ধ লাগে। মাটনের সন্ধে 7টা বাজার আগেই দেখলাম দলবল নিয়ে ঝুমুর দল উপস্থিত, এবং তারা স্টেজের সামনে এসে জামা কাপড় চেঞ্জ করতে শুরু করে দিল। বেরিয়েছিলাম 6টার সময়, বেরিয়েছিলাম, কিছুটা গিয়ে চলে এলাম। এত গাড়ি যাচ্ছে হু হু হুস হুস করে। বৈশাখী বললো বেশি দূর না যেতে, চলে এলাম। ঝুমুর দলের একে অন্যের প্রতি সৌহার্দ্যতা দেখে অন্তর্মুগ্ধ হয়ে গেল। এই জিনিসটাই কলকাতা বা অন্য শহরতলির থেকে সম্পূর্ণভাবে এখন বিলুপ্ত। খুবই ভালো লাগলো দলের প্রত্যেকে নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া দেখে। ঠিক আছে, আমাদের রিকোয়েস্টে বা বুকিংয়ে আমাদের রিসর্টে অলরেডি ঝুমুর ডান্স করার জন্য বিভিন্ন শিল্পী উপস্থিত হয়েছে, কিন্তু তাদের প্রস্তুতির জন্য কিছুটা সময় প্রয়োজন। এই সময় যখন সবাই প্রস্তুত হচ্ছে, আমার ঘুরতে গিয়ে কোথাও মন আটকে থাকতে চায় না। যতক্ষণ তৈরি হচ্ছে, তারা রেডি হচ্ছে, ওই জায়গাটা অপেক্ষা করাচ্ছে, আমার মনে হলো বাইরের এই রাস্তাটাকে একটু এক্সপ্লোর করি। আমার ইচ্ছে ছিল যে আমরা যেখান থেকে ঘুরে এলো মুকুটমণিপুর ড্যাম, কংসাবতী ড্যাম, সেই দিকেই একবার যাই। আমি অলরেডি 6টার সময় একবার ট্রাই করেছিলাম, কিন্তু ওই দিকটা একদম অন্ধকার, এবং গাড়িগুলো অন্ধকারে সঁ করে বেরিয়ে যাচ্ছে। এখানে যেহেতু লোক চলাচল খুব কম, সবাই ম্যাক্সিমাম গাড়িতে করেই যাচ্ছে, বাইক, স্কুটি বা কোনো গাড়ি বুক করে, তো আমার মনে হলো হাঁটাটা একটু রিস্কি হয়ে যাবে, কেন ওই দিকটা অন্ধকার। এখানে যে লাইটটা রয়েছে সেই লাইটটা ওইদিকে নেই। তাই আমি ডিসাইড করলাম ওটা আমি কাল সকালে আবার বেরোবো এক্সপ্লোর করার জন্য। আপাতত উল্টো দিকে একটু হাঁটি, সেটাই এখন হেঁটে যাচ্ছি। আবার ফিরে আসছি আমাদের রিসর্টের দিকে। এই যে আর্নব রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, এটাকে ক্রস করব, আমরা যাব হোটেল পিঙ্ক রোজ। হোটেল পিঙ্ক রোজ এটাও অনেকটা স্পেস নিয়ে তৈরি রিসর্ট। তারপরে আমাদের রিসর্টটা দ্য গ্রিন পার্ক। সব রেডি হয়ে গেছে দেখে মনে হচ্ছে, সব প্রিপেয়ার। ফিরে এসে আমি আশ্চর্য হয়ে গেলাম যে যারা প্রোগ্রাম করতে এসছে তারা স্টেজে নিজ দখল করেছে। কারণ যদিও জানলাম যে তাদের পরিসরটা একটু বেশি প্রয়োজন, কিন্তু যারা দেখবে বলে এসেছিল তাদের বসার জায়গাটা হয়েছে স্টেজের ওপরে। গতকাল বর্ণনগর মিউনিসিপাল থেকে প্রপার্টি থেকে আয়োজিত যে দুদিনের ভ্রমণ, তার সান্দিক অনুষ্ঠান সূচি শুরু হচ্ছে প্রথমে ভ্রমণ নৃত্য দিয়ে। আপনাদের সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যে সকল ভ্রমণ সঙ্গী এখনো ঘরেতে শুয়ে আছে মনে হয়, তাদের অনুরোধ জানানো হচ্ছে যে তারা যেন শীঘ্রই আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত থাকে। ঝুমুর নাচ মূলত একটি দলীয় নাচ। সাধারণত পুরুষ ও মহিলারা আলাদাভাবে বা একসঙ্গে দল বেঁধে এই নাচটি নেচে থাকেন। ধর ফোনটা, আমি ভিডিও কল করছি। ঝুমুর নাচের পোশাক যদিও খুবই সাধারণ, কিন্তু এদের প্রত্যেকটি পোশাকই খুবই রঙিন। শুরু হয়ে গেছে।
ঝুমুর নাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র হলো মাদল। এছাড়াও এখানে ধামসা এবং ঢোলের ব্যবহার হয় তালের গতি বাড়াতে এবং গম্ভীর আওয়াজ সৃষ্টি করার জন্য। আমরা আশ্চর্যভাবে দেখলাম ঝুমুর নাচের এই দলের পুরুষ এবং মহিলাদের সঙ্গে ছোট্ট ছোট্ট দুটি কচি কাঁচা বাচ্চা, একটি ছেলে এবং একটি মেয়ে, সমান তালে সুসংগবদ্ধভাবে তাদের সঙ্গে একই ছন্দে এবং একই তালে পারফর্ম করে চলেছে। ঝুমুর নাচ দেখতে সোজা হলেও পারফর্ম করাটা মোটেও সোজা ছিল না। আমার উপলব্ধি হলো প্রত্যেকে ওয়েল ইকুইপড এবং ওয়েল অর্গানাইজড, সেই জন্য একই সিঙ্ক্রোনাইজেশনে তারা প্রত্যেকে স্টেপ বাই স্টেপ মিলিয়ে এই নাচটা পারফর্ম করলো। প্রতিটি পুরুষ, প্রতিটি মহিলা এই নাচের অনুষ্ঠানটাকে অত্যন্তভাবে সফলভাবে সম্পূর্ণ করেছিল। ইতিমধ্যে আমাদের সঙ্গে যাওয়া চয়েসেবল ক্যাটারার আমাদের জন্য সান্ধ্যকালীন আহারের ব্যবস্থা করেছে, গরম গরম চিকেন পকোড়া আর কফি। সোনালী সাধুকা দেখা যাচ্ছে না বাইরে। সোনালী সাধুকা করা হচ্ছে। আমরা যারা ঘুরতে গেছিলাম তারাও এদের এই অসাধারণ পারফরমেন্স দেখে আর নিজেদের আটকে রাখতে পারি। ছেলে মেয়ে বাচ্চা নির্বিশেষে তাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছিলাম, হাতে হাত ধরে নেচে উঠেছিলাম, ভাগ করে নিয়েছিলাম আনন্দের সেই মুহূর্ত। প্রত্যেকে আমরা সেই মুহূর্তটাকে অসাধারণভাবে কাটিয়েছিলাম। আমার মনে হয় আমাদের ভ্রমণের পরিপূর্ণতাটা এখানেই, যেখানে একটা সাধারণ জিনিসকেই আমরা সবাই মিলে একসঙ্গে অসাধারণত্বের জায়গায় পৌঁছে দিলাম। সবাই হাতে হাত মিলিয়ে এই মুহূর্তটাকে যে বিশেষ করে গড়ে তুললাম আমাদের ভবিষ্যতের পাথেয় হিসাবে, তার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। এটা ওরা গুহায় থাকে। ও গুহায় থাকে। পারফরমেন্স যখন শেষের দিকে, তখন আমরা এই যে নৃত্য পরিবেশনারত দুটি বাচ্চাকে কাছে ডেকে নিয়ে কিছু পুরস্কার এবং যৎসামান্য টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছিলাম, যাতে তাদের মুখে কিছুটা হলেও হাসি ফুটে ওঠে। সুস্মিতা মান্ডিকে সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাবে। জোশে তালি তালি। আমাদের আজকে শান্তি ক্রমাগত 1.5 ঘন্টা ধরে টানা নৃত্য পরিবেশন করার পর অবশেষে এলো বিদায় নৃত্য। অসাধারণ তার শৈলী। এই নৃত্যটি করার পর অবশেষে তারা আবার জামা কাপড় চেঞ্জ করে তাদের বাসস্থানের দিকে রওনা হলো। আনগেম শুরু হতেই প্রথমেই পিলো ডাইরেক্ট আমার মুখে লাগলো। বুঝে গেলাম এই গেমে আমি কিছুই করতে পারবো না। পাসিং দ্য পিলো এই গেমটিতে প্রত্যেকেই আউট হয়ে গেলে তাদের নিজস্ব যে ব্যক্তিগত প্রতিভা বা ক্ষমতার পরিচয় দিচ্ছিল। সহস্র এই কুশলভের ভিড়ে
আমি ছিলাম এক নির্বাক দর্শক মাত্র, এবং এটিই ছিল আমার সঠিক অবস্থা। সবার অনুমতি পেলে আমি ভবিষ্যতে এই পারফরমেন্সগুলোকে নিয়ে একটা আলাদা করে ভিডিও প্রস্তুত করার জন্য আগ্রহী থাকব। নমস্কার, সুকুমার রায়ের লেখা নারদ নামে। হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলেছিলি লাল। তার মতো খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন। ও অসাধারণ। अच्छे लगते हैं ये धरती ये नदियाँ। আজ পর্যন্ত আমরা যতগুলো আমি নিজে ব্যক্তিগতভাবে যত অনুষ্ঠানে গেছি বা যত ট্যুর হয়েছে, সেখানে একজন আমার সবসময় থাকতো। আনফর্চুনেটলি এই ট্যুরে তিনি এখন আমাদের কাছে নেই। তো দিস ওয়ান ফর ইউ। না জনমনে যেটা খুশি, এর থেকে আর ভালো গান আছে নাকি? নমস্কার সবাইকে। আমি এর আগে মুকুটমণিপুরে এসেছিলাম, আমার খুবই খুব একটা ভালো লাগেনি, তবে এবারে এসে খুব ভালো লেগেছে। ঝুমুর ড্যান্সে সবার সাথে নাচ করতে পেরে। একটা দেব না 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 সুকুমার রায়ের লেখা রান গরুরের ছানা। नैनू वाले ने छेड़ा मन का प्याला, छलकाई मधुशाला मेरा चैन रैन नैन अपने साथ ले गया। আচ্ছা এক সেকেন্ড, ভিডিওস করছে আপনার হাজবেন্ড, একটুখানি ওয়েট করুন। ফোন বেরোচ্ছে এখন, একটু এত লেট করলে হবে? স্যার আপনার মিস করে যাচ্ছে। রেডি হয়েছেন আপনি? হ্যাঁ স্টার্ট। রেডি হয়েছে। নমস্কার, আমি শুভ দাশগুপ্তর একটা কবিতা বলছি। দিদি দিদি তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে সব কিছু বললাম খুঁটিয়ে খুঁটিয়ে। তুমসে মিলকে ऐसा लगा तुमसे मिलके। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছো সংসারে। এই কালচারাল প্রোগ্রামের উইনারদের পুরস্কার প্রদানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের আজকের মতো পরিসমাপ্তি ঘটল। দিদিগুলো দিচ্ছে প্রায়। হচ্ছে সব হচ্ছে। তবে আমাদের মুকুটমণিপুরের গল্প কিন্তু শেষ হলো না। মুকুটমণিপুর আমরা কাল সকালেও আছি, তারপর গাড়ি করে চলে যাব বিষ্ণুপুরের দিকে। সেই গল্প জানতেও আপনাদের কিন্তু থাকতে হবে আমাদের সঙ্গে। আন্তরিকভাবে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই, এই কারণেই যে আমরা তো ভ্রমণ পিপাসু, আমরা ভ্রমণ করেই থাকি, কিন্তু এত সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপনার জন্য ওর মাথা থেকেই ভাবনাটা বেরিয়েছে। তার জন্য আমি কেন আমরা সবাই রাজীবকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। পোস্তরা দেখেই তো লোভনীয় লাগছে। এবারের মতো এখানেই গল্প শেষ। আবার দেখা হবে পরের অধ্যায়, তবে তার আগে আসবে আমার বারাণসীর বাকি ভিডিওগুলো। চলো আমরা যাই। জয়প্রভু। কোথায় কামান দাগে? এখানটায় এখানে খাবার ডাকা হয়, আচ্ছা রাজাদের বংশধরকে সবকে আসতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে কি হচ্ছে? রাজারা আগেকার দিনে শাসন করতো, যে উপর থেকে ফেলে হত্যা করা হতো। ওখান থেকে Happy birthday to you.
Happy birthday. If you like this video, kindly like, share and subscribe.